প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন ভূগোল ক্লাস শুরু করছি। আজকে এই ভূগোল ক্লাসে আমরা দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমরা এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, বইটা খোলা হলো, এবং সব ছাত্রছাত্রীদের অনুরোধ তোমরা একটু ধৈর্য ও মনোযোগ সহ এই ভূগোল ক্লাসটি একটু দেখো। আশা করি তোমরা সব কিছুই বুঝতে পারবে। প্রথমে রয়েছে অবরোহণ। অবরোহণ বলতে কি বোঝায়? ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়া হলো অবরোহণ। এই প্রক্রিয়ারই অপর নাম নগ্নি ভবন। একটি উঁচু ভূমি, কোনো পর্বত বা পাহাড় যখন ক্ষয়কার্যের ফলে আস্তে আস্তে ক্ষয় হওয়ার ফলে তার উচ্চতা কমে আসে, তখন সেই প্রক্রিয়াটিকেই অবরোহণ বলা হয়। আর এই অবরোহণেরই আরেক নাম নগ্নি ভবন। এরপরে রয়েছে আরোহণ। সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়ায় হলো আরোহণ। একটি ক্ষয়কার্যের ফলে যখন উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ কোনো উচ্চ ভূমি যখন ক্ষয় হতে থাকে, সেই ক্ষয়িত বস্তুগুলো যদি সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থানে জমা হয়ে ভরাট হয় স্থানটি, তো তখন তার উচ্চতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াটাকে আরোহণ বলে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা হলো, সঞ্চয় কাজের মাধ্যমে যখন কোনো নিচু স্থান ভরাট হয় এবং তার উচ্চতা বৃদ্ধি পায়, সেই ঘটনাটাকেই আরোহণ বলে। আরোহণের আরেক নাম হলো সঞ্চয়। এবার একটি বিষয় আছে পর্যায়ন প্রক্রিয়া। ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। এই যে ক্ষয়কার্যের জন্য কোনো অসমতল বা বন্ধুর ভূমি, পাহাড়, মালভূমি ইত্যাদি যখন সমতল হয়ে আসে, সমতলে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকেই পর্যায়ন বলা হয়। আরোহণ ও অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল পর্যায়ন। চেম্বারলিন ও স্যালিসব্যারি নামক দুই ভূবিজ্ঞানী এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্ষয়সীমা। ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকেই ক্ষয়সীমা বলে। ক্ষয়কারী বিভিন্ন যে শক্তি রয়েছে, বায়ু, জল, তো এই সমস্ত শক্তিগুলো ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয়কাজ চালাতে পারে সেই দূরত্বটাকেই ক্ষয়সীমা বলে। সমুদ্রতল হলো শেষ ক্ষয়সীমা। জে.ডব্লিউ. পাওয়েল হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক। ছাত্রছাত্রীরা, তোমরা এটি মনে রাখবে যে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? জে.ডব্লিউ. পাওয়েল। তাহলে আশা করি ক্ষয়সীমাটা বুঝতে পারলে। এবার আমরা ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা, নদীর কাজ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোনো ভূমিরূপের পরিবর্তনে নদীর কী ভূমিকা থাকে সেটাই এখন আলোচনা করা হবে। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভূবিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন নদী বা জলধারা একক বা সম্মিলিতভাবে পৃথিবীর প্রায় 70% অঞ্চলে ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে।
অর্থাৎ দেখা গেছে, ভূবিজ্ঞানীরা দেখেছেন যে পৃথিবীর প্রায় 70% অঞ্চলেই বিভিন্ন জলধারা একক বা সম্মিলিতভাবে ভূমির পরিবর্তন ঘটিয়েছে। তাহলে নদী বা জলধারা একক বা সম্মিলিতভাবে কতটা ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে? প্রায় 70 ভাগ জমির পরিবর্তন, 70 ভাগ অঞ্চলে ভূমির পরিবর্তন ঘটিয়ে চলেছে। এবার রয়েছে নদী কি? নদী হলো স্বাভাবিক জলধারা যা উচ্চভূমি থেকে উৎপত্তির পর বৃষ্টির জল, তুষার গলা জল, প্রস্রবণের জল দ্বারা পুষ্ট হয়ে ভূমির ঢাল অনুসারে ভূপৃষ্ঠের নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর বা হ্রদে মেশে। নদী হলো এমন একটি জলধারা যা কোনো উচ্চভূমি, পর্বত থেকে উৎপন্ন হয়ে কি হয়, সে ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাত, মানে যে স্থান দিয়ে নদীটি দীর্ঘ পথ পরিক্রমণ করে, তো সেই খাত দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে মোহনা অর্থাৎ সাগর বা হ্রদে গিয়ে মেশে। তো এমনই জলধারা, এবং উৎপত্তির পর সেই বিশাল জলধারার মধ্যে বৃষ্টির জল, তুষার গলা জল, প্রস্রবণের জল ইত্যাদিও গিয়ে মেশে। এমনই জলধারাকেই নদী বলে। এবার আলোচনায় রয়েছে জলচক্রের অংশ হিসেবে নদী। জলচক্রের অংশ, যে জলচক্র ঘটে চলেছে সারা বছর, তার মধ্যে নদী কিভাবে অংশ নেয়? সাগর, মহাসাগর, হ্রদ ও অন্যান্য জলাশয় এবং মৃত্তিকার কৌশিক জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হয়ে ওপরে ওঠে। ঘনীভূত হয়ে সৃষ্টি হয় মেঘ। এই মেঘ আকাশে ভেসে বেড়ায়। বায়ু সম্পৃক্ত হলে এই মেঘ থেকেই অধঃক্ষেপণ, বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত ঘটে, যা ভূপৃষ্ঠে নেমে আসে। বিষয়টা হলো, সাগর, মহাসাগর, হ্রদ বা অন্যান্য জলাশয়, অর্থাৎ পৃথিবীর যে জলভাগ রয়েছে, বিভিন্ন জলভাগের জল, তাছাড়া মাটির সাথে মিশে থাকা জল, যাকে কৌশিক জল বলে, এই জল বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় এবং ঘনীভূত হয়ে সেই জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয়। সেই মেঘ আকাশে ভেসে বেড়ায়, আমরা দেখতে পাই। তো বায়ু সম্পৃক্ত হলে এই মেঘ থেকেই বৃষ্টিপাত হিসাবে ভূপৃষ্ঠে জলধারা নেমে আসে। কখনো কখনো শিলাবৃষ্টি হিসেবেও আসে, তুষারপাত রূপেও নেমে আসে। তো বৃষ্টি সম্পর্কে আরও বলার আছে। বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ ও তুষার গলা জলের কিছুটা অংশ চুইয়ে ভেতরে ঢোকে, যা আবার প্রস্রবণ রূপে বেরিয়ে আসে বা অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে যায়। এই যে বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ, তুষার গলা জল, এই জলের কিছুটা ভূপৃষ্ঠের ভেতরে ঢোকে। কখনো কখনো সেই জল মাটির নিচ থেকে প্রস্রবণ রূপে বেরিয়ে আসে বা কখনো কখনো সাগরেও চলে যায়। বাষ্পীভূত, আবার অনেক সময় সেই জল বাষ্পীভূতও হয়ে যায়। তো বেশিরভাগ অংশ স্থানীয় প্রবাহ রূপে নদী খাত দিয়ে সাগরে ফিরে যায়। এখন এখানে একটা কথা বলার আছে, বৃষ্টি, শিলাবৃষ্টি, হিমবাহ, তুষার গলার জল, এই যে জলটা স্থলভাগে নেমে আসে, এই জলটা কি হয়? এই জলের বেশ কিছুটা মাটির নিচে ঢুকে যায়, আবার কিছুটা বাষ্প হয়ে উপরে চলে যায়, কিছুটা স্থানীয় প্রবাহ রূপে নদী খাত দিয়ে সাগরে গিয়ে মিশে যায়। তো এইভাবেই এই ঘটনাগুলো, জলচক্রটা ঘটে চলে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। জলচক্রে পৃষ্ঠ প্রবাহ রূপে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারলে যে জলচক্রে নদী কিভাবে ভূমিকা পালন করে চলেছে। জলচক্রের অংশ হিসেবে পৃষ্ঠ প্রবাহ স্বরূপ নদী।
পৃথিবীতে যত নদী আছে সেই নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 1300 কিউবিক কিমি জল প্রবাহিত হয়। তবে এই জল পৃথিবীর মোট মিষ্টি জলের মাত্র 0.003%। অর্থাৎ বলা হচ্ছে যে পৃথিবীতে যত নদী আছে সেই নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হয়। পৃথিবীর সব নদীগুলো দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় প্রায় 1300 কিউবিক কিমি জল। এটা তোমরা মনে রাখবে যে প্রতি সেকেন্ডে প্রায় 1300 কিউবিক কিমি জল প্রবাহিত হয়। এই জল পৃথিবীর মোট মিষ্টি জল বা স্বাদু জল তার মাত্র 0.003%। আশা করি বুঝতে পারলে। তোমরা এই পার্সেন্টটাও মনে রাখবে এবং মোট জলের পরিমাণটাও মনে রাখবে। নদীর জলের উৎস, নদীর জল কোথা থেকে আসে? বৃষ্টি ও শিলাবৃষ্টির জল, তুষার, বরফ ও হিমবাহ গলা জল, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল হলো নদীর জলের উৎস। অর্থাৎ নদী কোথা থেকে জল পায়, নদীতে জল আসে কোথা থেকে? নদীতে বৃষ্টি ও শিলাবৃষ্টির জল আসে, তুষার গলে জল আসে, বরফ ও হিমবাহ গলে নদীতে জল আসে, প্রস্রবণ দিয়ে বেরিয়ে আসাও জল নদীতে আসে, ভৌম জল মাটির নিচের জল হলো নদীর জলের উৎস। এই সমস্ত উৎসগুলো থেকেই নদীতে জল আসে। আরেকটি বিষয় আছে যেটি হলো নদ ও নদীর কোনো পার্থক্য আছে কি? ছাত্রছাত্রীরা, আসলে নদ ও নদীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। নদ ও নদী শুধু নামেই পার্থক্য। লিঙ্গর দিক থেকে বলা হয় নদ এবং কিছু নদীকে বলা হয় নদী। যেমন দামোদর নদ, অজয় নদ, সিন্ধু নদ, এগুলোকে পুংলিঙ্গ রূপে গণনা করে নদ বলা হয়। আর গঙ্গা নদী, তারপরে তিস্তা নদী, তোর্ষা নদী ইত্যাদিকে স্ত্রীলিঙ্গ রূপে গণনা করা হয়, ধরা হয়, হয়ে তাদেরকে নদী বলা হয়। এছাড়া নদ আর নদীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য তেমন নেই, সবই জলধারা। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা প্রথম অধ্যায়, দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের আলোচনা আজকে এখানেই শেষ করছি। এবং এর পরে পরবর্তী এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা সেই আলোচনাটিও শোনার অপেক্ষায় থেকো। সকলকে ধন্যবাদ।